ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাজ সৈয়দ। আমি ইলমাজ রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। সেই খবর গত দুদিন ধরে আমাদের সবাইকে রীতিমতো ব্যতিব্যস্ত করে তুলেছে। শহর কলকাতার মধ্যে হোটেল, সেই হোটেলে বাইরের জায়গা থেকে, বাইরের রাজ্য থেকে, বাইরের শহর থেকে মানুষ এলেন, হয়তো কাজেই এলেন, থাকলেন। রাত্রেবেলা সেই হোটেলে আগুন লাগলো, অগ্নিদগ্ধ হয়ে 14 জন মারা গেলেন। কেউ দম আটকে মারা গেলেন, কেউ ওই হোটেলের সিঁড়িতেই এক্সিট খুঁজে না পেয়ে মারা গেলেন, আর কেউ একেবারে সাহায্যের অভাবে প্রাণ বাঁচাতে গিয়ে ওপরতলা থেকে ঝাঁপ দিয়ে মারা গেলেন। আমাদের নাড়িয়ে দিয়ে গিয়েছে এই ঘটনা। এবং বিশেষ করে যখন একেবারে হার্ট অফ দ্য সিটি, শহরের একেবারে কেন্দ্রস্থলে একটি হোটেলে এমন ঘটনা ঘটে, তখন প্রশ্ন ওঠে যে এই ঘটনা কিভাবে হলো। তদন্ত নেমে এখনো পর্যন্ত 3টি পয়েন্ট খুব স্পেসিফিকলি জানা গেছে। এক, এই হোটেলের কোনো বৈধ ফায়ার লাইসেন্স নেই, এক্সপায়ার করে গেছে, রিনিউ করা হয়নি। এই হোটেলের ভেতর আগুন নেভানোর যা যা যন্ত্রপাতি আছে সব বিকল, একটাও কাজ করে না। এবং তৃতীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য আমাদের সামনে এসছে, যখন এই কর্মকাণ্ড হচ্ছে, যখন এই দুর্ঘটনা ঘটছে, তখন হোটেল স্টাফের একজনও গেস্টদের ইভ্যাকুয়েট কিংবা সেখান থেকে বের করে নেওয়ার জন্য সাহায্য করতে কিংবা সহায়তা করতে আসেনি। এই মুহূর্তে আমার 3টে প্রশ্ন আছে। প্রথম, কলকাতা পুরসভা কিছুই জানতো না, না জেনে এই সমস্ত কিছু চালাতে দিচ্ছিল? 2, ফায়ার ডিপার্টমেন্ট কি করছিল? ঘুমোচ্ছিল, ভাত ঘুম দিচ্ছিল? সুজিত বসুকে তো উত্তর দিতে হবে, তার ডিপার্টমেন্ট কি করছিল এতদিন ধরে? শহর কলকাতার মাঝখানে বড় বাজার, আর এই বড় বাজারে এর আগেও নন্দনার মার্কেটে আগুন লেগেছিল আমরা জানি। এখানে স্পেসিফিক চেকিং হয়নি, ফায়ার ইকুইপমেন্টস বিকল, ফায়ারের কোনো লাইসেন্স নেই, আর এই হোটেল রমরমিয়ে চলছে। এবং তৃতীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ঋতুরাজ হোটেল প্লেজার অফ হোমলি স্টে, আর প্লেজার অফ হোমলি স্টে নয়, নাইটমেয়ার অফ দ্য ওয়ার্স্ট হয়ে গিয়েছে। এর দায় কে নেবে? কলকাতা পুরসভা এবং ফায়ার ডিপার্টমেন্ট এই মুহূর্তে কাঠগড়ায়। সার্বিকভাবে কলকাতার প্রশাসন কিংবা রাজ্যের প্রশাসন কি এবার কাঠগড়ায় উঠবে? আজ মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি যখন ফিরলেন দীঘা থেকে, শটান হাজির হলেন বড়বাজারের মেচুয়া বাজারের এই হোটেলে। সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঋতুরাজ হোটেলে যে অগ্নিকাণ্ড হয় তা নিয়ে বক্তব্য দিলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে দেখলেন। আগুন ধরে যাওয়া হোটেল সিল করা হবে বলছেন মুখ্যমন্ত্রী। দেখুন। Are bhai, they don't renew the fire license, they don't do the fire things positive to see whether it is working or not. It was not working. They think only they will earn the money, but they will not care the people's life. We will not allow that. There are so many. Corporation has given notice, police is giving notice, fire brigade is also taking all care. But the problem is, what the owners, they are not taking care. তা এমার্জেন্সিতে যারা অল্টারনেটিভ রাখে না তাদের কি ক্ষমা করা উচিত? কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ এই ব্যাপারে, আমি কিন্তু রাফ এন্ড টাফ। Either you have to listen to us, administration will give you all help. अगर आप नहीं सुनेंगे तो हम कामयाबी करेंगे। इसमें पुलिस को भी कामयाबी करना जरूरी है, फायर ब्रिगेड को भी, कलकत्ता कॉर्पोरेशन को भी। काउंसिलर को इसमें कॉन्फिडेंस में लेने का जरूरत नहीं है। जस्ट डू इट फ्रॉम द सेंट्रल एज अ सेंट्रल टीम। सेट अप वन इन्वेस्टिगेशन टीम where mayor will be there and municipal commissioner, Kolkata police CP, and all the DCs of the Calcutta area and district area, all the police SP and DM, commissioner जिधर में है commissioner and fire brigade, सब मिलके
इसको बारे में सरप्राइज विजिट करके डिटेल्स देखना है एंड आई वांट टू सी दैट विद इन 15 days दे हैव टू सबमिट द रिपोर्ट टू मी और इसका बारे में इन्वेस्टिगेशन चलेगा, हम छोड़ेगा नहीं। হ্যাঁ দিদি, সবই তো বুঝলাম, মাননীয় মুখ্যমন্ত্রী সবই তো বুঝলাম। ডিটেল ইনভেস্টিগেশন হবে, আপনি ইনভেস্টিগেশনের রিপোর্ট পড়বেন, সবাই কামিয়াবি হবে। কামিয়াবির মানেটা আমি বুঝতে পারলাম না, হয়তো কেউই বুঝতে পারলাম না, কিন্তু সবই হবে বুঝলাম। কিন্তু ওই যে আপনি দুটো জিনিস বললেন না, যে এক, এদের কোনো বৈধ ফায়ার লাইসেন্স ছিল না এবং কোন রকম যন্ত্রাংশই কাজ করেনি, এটা তো আমরাও জানি। প্রশ্ন হচ্ছে, ঋতুরাজ হোটেলের কর্তৃপক্ষ তো দায়ী, তাদের ক্ষমা করা যায় না, ঠিক, কিন্তু আপনার প্রশাসনের ফায়ার ডিপার্টমেন্ট এবং আপনার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, তাদের রুটিন চেকগুলো কি, কোথায় হয়েছিল? হলে তো জানতে পারতেন যে এদের ফায়ার লাইসেন্সটা এক্সপায়ার করে গেছে। আরে নিশ্চয়ই ডেটাবেস আছে তো আপনাদের কাছে, অ্যাটলিস্ট ফায়ার ডিপার্টমেন্টের কাছে ডেটাবেস আছে, কোন হোটেল কখন কবে তার রিনিউয়াল হয়। আমরা যারা গাড়ি চালাই, যদি রোড ট্যাক্স না দিই, মেসেজ চলে আসে যে আপনার রোড ট্যাক্স দেওয়া হয়নি, এবং তারপর কোনো সিগন্যালে যদি বাই চান্স কোনো কনস্টেবল কিংবা কোনো সার্জেন্ট দাঁড় করায়, মোটা টাকার কেস তো খেতেই হয়, গাড়ি পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে যায়। তা এত সুন্দর পরিকাঠামো যদি কলকাতা ট্রাফিক পুলিশ করতে পারে আমজনতার গাড়ি ধরার ক্ষেত্রে কিংবা বাইক ধরার ক্ষেত্রে, শহরের হোটেলগুলোর ক্ষেত্রে সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র আছে কি নেই, ফায়ার লাইসেন্স আছে কি নেই, সেটা দমকল মন্ত্রী এবং তার বিভাগ দেখবেন না? দমকল এখন নাকি কাজ করে দেবে। আরে দেবে দেবে দেবে, নিশ্চয়ই দেবে, এখন তো কাজ করবে। আপনি ওনাদের বস, আপনি গিয়ে বলেছেন আমার বস এসে যদি আমাকে এরকম ভাবে বলে আমিও কাজ করব। যদি এতদিন কেন কাজ করলো না, তার খেসারতটা কে দেবে? এই যে 14 জন মারা গেলেন, তার খেসারতটাই বা কে দেবে? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মানুষ মারা যাওয়ার পর এই ডায়লগে সেই মানুষগুলো ফিরে আসবে না। তবে কেন গাফিলতি করা হলো ফায়ার ডিপার্টমেন্টের তরফ থেকে, কেন ফায়ার ডিপার্টমেন্ট আগে থেকে এই লাইসেন্সগুলো চেক করেনি, তার জবাবদিহিটা কে দেবে? আপনি তো বললেন না। আজকে শুভেন্দু অধিকারীও এখানে গিয়েছিলেন এবং সেখানে এই অগ্নিকাণ্ডে রাজ্য প্রশাসনকে তুলোধনা করেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, থানা ঢিলছড়া দূরত্বে এবং ফায়ার ব্রিগেডেরও দূরত্ব খুব কাছে। প্রায় 45 মিনিট পরে ফায়ার ব্রিগেড এসেছে এবং হাইড্রোলিক ল্যাডার ছিল না। খুব দ্রুততার সঙ্গে যদি এখানে উদ্ধার এবং রিলিফ ওয়ার্ক হতো, তাহলে নাম্বার অফ ডেথ এত সংখ্যা হতো না, এটা প্রমাণিত সত্য। এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। মেয়র এবং পৌরমন্ত্রী বা রাজ্য সরকারের আরো একজন মন্ত্রী গত পরশুদিন এখানে এসেছেন, কিন্তু সংবাদ মাধ্যম বা বোর্ডার্সদের আত্মীয় স্বজনের কাছে তারা হতাহতদের সংখ্যা বা কি কি মেজার সরকার নিয়েছে কথা তারা বলেননি। পুলিশ এবং সরকার মৃতদের সংখ্যা পরিচয় গোপন করছিল। এটা খুব উদ্বেগের বিষয় ছিল। এই শুরু হয়ে গেল। প্রথম অবধি পুরোটাই ছিলাম, তারপর ওই দ্বিতীয় থেকে না আর কোনো প্রমাণ নেই। মানে আমরা সবাই জানি, সমস্ত সংবাদ মাধ্যম এটা গত দুদিন ধরে রিপোর্ট করছে যে 14 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে অনেকে ভিন রাজ্যের বাসিন্দা, তাদের নাম টাম সব জানিয়েছি। শুভেন্দু অধিকারী আবার 26-এর ন্যারেটিভে ঢুকে গেলেন, আবার সেখান থেকে কোনো একটা ধর্মের সুরসুরি টেনে আনবেন। বন্ধ করুন না দাদা, কালকের পর আর মানায় না। যাক, সে এক অন্য বক্তব্য। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন ফায়ার সিস্টেম থাকলে নাকি এ কাজ হতো না। ফায়ার সিস্টেম থাকলে তাতে জল থাকে না, থাকার জায়গায় প্লাস্টিক রাখা নিয়ে প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একই রকম একাধিক প্রশ্ন, যা শুভেন্দু অধিকারী বলছেন, এরকম একাধিক প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ও তুলেছেন। আবার এও বলছেন আগামী কয়েকদিনের মধ্যে বৈঠক হবে, সেই বৈঠকের পর সারপ্রাইজ ভিজিটের সিদ্ধান্ত নেওয়া হবে। কি বলছেন মমতা, শুনুন।
साल भर 20 साल 30 साल 40 साल इंतजार नहीं कर सकता है जिंदगी के लिए। जिंदगी का दाम सबसे कम कीमती है। तो इसी के लिए 2-3 दिन में मीटिंग करके ये लोगों को हम कहेंगे कि बैठ के ऐसा जितना बाड़ी है, जितना होटल है, हम पुलिस को कहेंगे सरप्राइज विजिट, फायर ब्रिगेड को कहेंगे, और खाली कलकत्ता का नहीं, जो डिस्ट्रिक्ट टाउन है उसको लिए भी अगर कोई लोकल रिप्रेजेंटेटिव इसको मदद दिया है उसका खिलाफ में भी एक्शन लेने के लिए हम तैयार है। कोई छोड़ा नहीं जाएगा, चाहे कोई एडमिनिस्ट्रेशन का कोई हो, चाहे राजनीतिक का जो भी दल का हो, ऐसा नहीं चलेगा। मैंने पूछा एक कितना ईयर कौन साल का तैयार था, इन्होंने बताया 1989 का 1989। 1989 এর হোটেল, তার আগুন নেভানোর যন্ত্রপাতি ঠিক আছে কিনা কেউ জানে না, কিন্তু শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন তার সাথে আমরাও সহমত। যে দলেরই লোক থাকুক এর পেছনে কিংবা এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে গাফিলতিতে যাদের যাদের নাম উঠে আসবে, সে সরকারি আধিকারিক হোক কিংবা দলের কেউ হোক কিংবা কাউন্সিলর গোছের লোকাল নেতৃত্বের কেউ হোক, কাউকে রেয়াত করা হবে না, কাউকে ছাড়া হবে না। ঠিক এটাই হওয়া উচিত। কিন্তু সেই প্রশ্নটা এখনো কিন্তু দিদি শেষ হয়ে যায় না যে এতদিন ফায়ার ডিপার্টমেন্ট কেন হাতে হাত দিয়ে বসেছিল। ফায়ার লাইসেন্স এক্সপায়ার হয়েছে তারা জানতোই না, তার মানে অভাব রয়েছে। শুভেন্দু অধিকারী তিনি আজকে ওখানে গিয়ে সাফ জানিয়ে দিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভার হেডকোয়ার্টারে অভিযান করবেন তারা, এবং পাশাপাশি জোড়াসাঁকো থানা ঘেরাওয়ের ডাকও দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুনুন। আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের মেন এবং প্রিন্সিপাল অপোজিশন, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি জেলা সভাপতি তমগ্ন ঘোষকে পরামর্শ দিয়েছি অবিলম্বে জোড়াসাঁকো থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে, এবং আগামী সপ্তাহে কর্পোরেশনেও বড় ধরনের বিক্ষোভের আয়োজন করতে, সেখানে রাজ্য স্তরের নেতৃত্বকে তারা ডাকলে আমরাও তাদের সঙ্গে শরিক হব, এবং বিধায়করাও বা অন্যান্য নেতারাও তাদের সঙ্গে শরিক হয়ে আমরা 2011 থেকে আজ 25 সাল 8টা বড় মেজর ফায়ার, হান্ড্রেডস অফ ইনোসেন্ট লাইফ লস, এর বিরুদ্ধে আমরা আজ চুপ করে থাকতে পারি না, আমরা প্রতিবাদ চালিয়ে যাব। একেবারে বড়বাজারের অগ্নিকাণ্ডে অবশেষে পুলিশের জালে কিন্তু সেই হোটেল মালিক, ঋতুরাজ হোটেলের যে কর্ণধার যিনি মালিক, তিনি ধরা পড়েছেন। তার নাম আকাশ চাওলা। গ্রেফতার হোটেলের ম্যানেজার। তারা ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল। আজ সকালে পুলিশ তাদের গ্রেফতার করেছে। আজই দুজনকে আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজত চাইবেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এই গোটা ঘটনায়, বড়বাজারের মেছুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল কর্তৃপক্ষ আইন ভেঙেছে বলে জানাচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল মন্ত্রী যখন আজ গিয়েছিলেন তিনি সরাসরি বললেন যে এই ধৃত গৌরব কাপুর যিনি হোটেলের ম্যানেজার এবং ধৃত মিস্টার চাওলা যিনি হোটেলের কর্ণধার, যিনি মালিক, তারা নাকি আইন ভেঙেছে। সেটা তো আমরাও জানি তারা আইন ভেঙেছে। আপনারা মন্ত্রীরা যারা আইন বানান, যারা আইন এনফোর্স করার জন্য বসে আছেন, আপনারা কি করছিলেন? আইনটা এনফোর্স করতে পারেননি? জানতেন না? প্রশ্নগুলো তুললাম, এবার শুনুন আজ দমকল মন্ত্রী কি বললেন, শোনাবো। এখানে যেটা মারা গেছে ধোঁয়াতেই মারা গেছে, আগুনে কেউ মারা যায়। আগুন ছিল ফার্স্ট ফ্লোরে, পুরো বাড়িটা স্মোক হয়ে গেছিল, আর এত হিটেড ছিল লোক বেরোতে পারে। এটা বুঝে রাখ, আমরা নিজেরাও দেখে এলাম। একটা ফার্স্ট ফ্লোরে ওরা কিছু তৈরি করছিল, সেখান থেকে আগুনটা স্প্রেড করে, সেই আগুনটা ছড়িয়ে পড়ে। তারপর বিভিন্ন জায়গায় ব্লকেজ করেছে, এসি ওরা সেন্ট্রালি করবে বলে ওপরে একটা এসির এও বসিয়েছে, প্ল্যান্টও বসিয়েছে দেখলাম আমরা। এই সমস্ত এই ইলিগাল কাজগুলোটা করেছে, যা আইনের দ্বারা যা হবে সেগুলো সবটাই। কি অদ্ভুত কথা ভাবুন, যারা মারা গেছে তারা নাকি ধোঁয়ায় মারা গেছে, আগুনে মারা যায়নি। আরে দমকল মন্ত্রী সাহেব, ধোঁয়াটা হলো কেন? আগুন লেগেছিল বলে। আগুন লেগেছিল বলেই তো এই ধোঁয়াটা হলো। আগুনে মারা যায়নি, ধোঁয়াতে মারা গেছে, এই কথাটার কোনো বাস্তবিক যুক্তি নেই। সবাই আমরা জানি যে যখন কোথাও অগ্নিকাণ্ড হয়, সাম ডেথস আর রিলেটেড
as scorching of fire and some are suffocative deaths. অর্থাৎ কিছু কিছু মৃত্যু অগ্নিদগ্ধ হয়ে হয় এবং অনেক মৃত্যু সাফোকেশনে হয়। কিন্তু কজটা কি? অগ্নিকাণ্ড। এই আগুনে কেউ মারা যায়নি বলে দায় ঝেড়ে ফেলবেন না। সমস্যা হলো আপনার দমকল বিভাগের বিরুদ্ধে প্রথম অভিযোগ আমাদের ফায়ার লাইসেন্স নেই। আপনারা কি করছিলেন? রিনিউ হয়নি ফায়ার লাইসেন্স, আপনারা জানতেন না? ফায়ার লাইসেন্স যে রিনিউ হয়নি তার দায়িত্ব তো আপনাদের। আপনারা কবার নোটিশ পাঠিয়েছেন? নোটিশের যদি উত্তর না আসে তাহলে কবার ভিজিট করেছেন সাইট? যদি ভিজিটেও সমস্যা হয় গ্রেফতার করে আনেননি কেন? সেই পাওয়ার, সেই প্রোটোকল তো আপনাদের আছে। এক। দ্বিতীয়, আগুন নেভানোর যন্ত্র সব বিকল। কতবার সেখানে রেড করেছেন কিংবা ম্যান্ডেটরি চেকিং এ গিয়েছেন? এই প্রশ্নগুলো তো উড়িয়ে দেওয়া যায় না। আমি বিরোধী দলনেতার যে বক্তব্য তার সঙ্গে আপনাদের রেফারেন্স টানবো না। দমকল লেটে পৌঁছেছে কি পৌঁছয়নি সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু প্রথমে রুলস ওয়ার ফ্লাউটেড, অর্থাৎ একাধিক নিয়ম ভাঙা হয়েছে। সেই নিয়মগুলো ভাঙা হওয়ার পরেও কেউ সেটা এনফোর্স করাতে যায়নি, এইটা তো প্রমাণিত। আপনারাই বলছেন। এই অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করার পর আজ সরাসরি শুভেন্দু অধিকারী তিনি দমকলের গাফিলতির কথাও বলেন। কি বলছেন শুভেন্দু বাবু, শুনুন। আমরা জানি পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, মুখ্যমন্ত্রীর চেয়ার, বাকি সব ল্যাম্প পোস্ট। আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী তিনি দীঘার ব্যবস্থাপনায় ব্যস্ত। তার ফায়ার ব্রিগেড 45 মিনিট পর এসেছে, লোকগুলোকে মেরে ফেলা হয়েছে। এবং কলকাতার মতো জায়গায় যদি এই জিনিস ঘটে, বড়বাজারের মতো জায়গায়, তাহলে জেলা বা মহকুমা বা ব্লকে যেখানে ফায়ার ব্রিগেড সেন্টার নেই সেখানে কিছু ঘটলে কি অবস্থা হতে পারে সহজে অনুমেয়। উনি কি বললেন, কে কোথায় কি বলছেন, সেই বলা দিয়ে তো আমার যায় আসে না। আপনারা ছবি দেখেছেন, সেই ছবিতে দেখেছেন ল্যাডার দিয়ে লোককে নামানো হচ্ছে, সেই ছবি তো আপনাদের কাছেই আছে। এখন কে কি বললো, একটা রাজনীতি মৃত্যুকে কেন্দ্র করে করতে চাইনি। এমনি ঘটনা বহু রাজ্যে হয়েছে, আমি সেইগুলো কথা উল্লেখ করছি না। গুজরাটে যখন একটা স্কুলে আগুন হয়েছিল, 25টা বাচ্চা মারা গেছিল। এসব নিয়ে রাজনীতি করার কথা না। যারা রাজনীতি করে তাদেরকে আমি মনে করি না এই কথার উত্তর দিতে হবে। আমি বলি দমকল 5 মিনিটের মধ্যে পৌঁছেছে, আমাদের পাশেই ফার্স্ট গাড়ি 5 মিনিটের, সেন্ট্রাল লেভেল থেকে 5 মিনিটে গাড়ি পৌঁছে। দেখুন, বারবার যখন শহরে অগ্নিকাণ্ড হয়, কোন রকম আগুন লাগে, দমকলের ওপর প্রথম রোষ পড়ে, দমকল পৌঁছয়নি এই বক্তব্য হয়। আমি এই বক্তব্য নিয়ে কোনো কমেন্ট করব না। কিন্তু একটা জিনিস নিয়ে সুজিত বাবু কিছু বলার রয়েছে আমার। আপনি বলছেন যে আপনি কারো কথার কিছু দাঁত দাঁড়েন না, আপনি কাউকে তোয়াক্কা করেন না, আপনার কিছু যায় আসে না। সত্যি যায় আসতো না যদি আপনি শুধু আপনার এলাকার নেতা হতেন কিংবা একটি স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান হতেন। আপনি সেই স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান নিশ্চয়ই, কিন্তু আপনি তার সঙ্গে একটি রাজ্যের দমকল মন্ত্রীও। তাই বিরোধীদের কথায়, বিপরীত রাজনৈতিক দলের কথায় আপনার যায় না আসলেও আম জনতার কথায় যদি আপনার যায় আসা বন্ধ হয়ে যায়, সমস্যার। দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ অর দ্য ফার্স্ট পয়েন্ট অফ আ ফ্যাসিস্ট। আমার দুটো পয়েন্ট খুব স্পষ্টভাবে বলছি সুজিত বাবু, শুনবেন। প্রথম পয়েন্ট, আপনি পারবেন না কোথায় কখন আগুন লাগছে, জানা সম্ভব নয়, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। পরশুদিন রাত্রেবেলা আগুন লাগলো, আপনি শুনলেন, 14 জনের মৃত্যুর কথা জানতে পারলেন। আপনার উচিত ছিল না ফিরে আসা? আপনি রাজ্যের দমকল মন্ত্রী, আপনার তো স্পটে আসা উচিত। যেভাবে আপনি অন্যত্র ছুটে গিয়েছেন, আমি জানি আপনি একটি রাজ্য সরকারের কাজেই, কর্মকাণ্ডেই আপনি দীঘাতে ছিলেন, কিন্তু মরাল রেসপন্সিবিলিটি নিয়ে ইউ শুড হ্যাভ কাম ব্যাক। আপনার আসা উচিত ছিল, কারণ 14 জনের প্রাণ গিয়েছে। 14 people lost their lives। এইটা নিয়ে যদি আপনি বলেন আপনার কিছু যায় আসে না, বিরোধীরা কি বললো, হয়তো আপনার যায় নাই আসতে পারে বিরোধীদের কথায়, কিন্তু আম জনতার কথা ভেবে আপনার যায় আসা উচিত। আপনি রাজ্যের দমকল মন্ত্রী, আপনার রাজ্যে এত বড় একটি দুর্ঘটনা,
যেখানে 14 জন মারা গিয়েছে, তারপর আপনার স্পটে আসা উচিত ছিল ঘটনার দুদিন পর নয়, ঘটনার পরের দিনই, মেবি ইয়েস্টারডে মর্নিং। এই বলেই শেষ করলাম, হিতোপদেশ দিয়ে দিলাম, কিছু মনে করবেন না, কিন্তু মাঝে মাঝে আমাদের মতো ছোট্ট ক্ষুদ্র 2 পয়সার সাংবাদিকদের কথা শুনবেন, কাজে দেবেন। যেতে যেতে আমার দর্শকদের একটাই কথা বলবো, মনে রাখবেন পাওয়ার সবসময় আপনার হাতে, কারণ ভোটটা আপনিই দেন। তাই যদি কখনো মনে হয় ভুল করেছি, প্রতি 5 বছরে এই গণতন্ত্র আপনাকে সেই সুযোগটা দেয় ভুল শুধরে দেওয়ার। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।